আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, প্রাথমিক শিক্ষা পর্ষদকে 5 প্রশ্ন। হাইকোর্টে 32,000 চাকরি বাতিল মামলা। প্রাথমিক শিক্ষা পর্ষদকে 5 প্রশ্ন আদালতের। আরো ডিটেইলে বিষয় জানাতে পারবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কি প্রশ্ন করা হলো আদালতের তরফে? বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ আজ নির্দিষ্ট করে 5টি প্রশ্নের উত্তর জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। রাজ্যের কথা বলা হলো, যেহেতু পর্ষদ এই বিষয়টার পুরোটা দেখভাল করেছে, পর্ষদের নিয়ন্ত্রণই পুরো বিষয়টা হয়েছে, তাই পর্ষদের কাছ থেকে উত্তর যা অবস্থান আকারে 6 তারিখ অর্থাৎ নভেম্বর মাসের 6 তারিখ জানাতে বলা হয়েছে। তার মধ্যে প্রথম যে বিষয়টি, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ, অর্থাৎ যেখানে 32,000 চাকরি বাতিল সহ একগুচ্ছ নির্দেশ ছিল তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, সেই নির্দেশের ভুল কোথায়, সেই নির্দেশ কেন বাতিল চাইছে পর্ষদ, এই বিষয়টি তাকে স্পষ্ট করতে হবে। 2, একাধিক জেলা থেকে অভিযোগ আসছে, পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, আরো বিভিন্ন জেলা থেকে, যে বলা হচ্ছে যোগ্যরা চাকরি পায়নি, কারণ যে মার্ক ডিভিশন অর্থাৎ নম্বর বিভাজন ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে একাধিক জেলা থেকে অভিযোগ, প্রচুর মামলাকারী অভিযোগ করছেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের থেকে কম নাম্বারে অনেকে চাকরি পেয়ে গেছেন। এই প্রশ্নের উত্তর পর্ষদের কাছে কি রয়েছে? এস বাসুরায় কোম্পানি, এই এস বাসুরায় কোম্পানি যারা টেট 2014 কন্ডাক্ট করেছিল, সেই টেটের মধ্যেই আবদ্ধ ছিল, নাকি নিয়োগ প্রক্রিয়া সিলেকশন কমিটির মধ্যে তাদের একটা জায়গা ছিল? এক্ষেত্রে নির্দিষ্ট তথ্য বোর্ডের কাছে কি রয়েছে, কারণ মামলায় একাধিকবার অভিযোগ আসছে যে পুরো বিষয়টাই এস বাসুরায় কোম্পানি করেছিল। 3, রাজ্য সরকারের কোন রকম অনুমোদন কি নেওয়া হয়েছিল, রাজ্য সরকারের কোনো অনুমতি কি নেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সংশোধনী হয়েছিল? এক্ষেত্রে এই প্রশ্নে আরো একটি বলা হয়েছে যে ডিপিএসসি, আগে জেলা ভিত্তিক ডিপিএসসি, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল যেটি রয়েছে আমাদের রাজ্যে, সেখানে এই চাকরি নিয়োগ প্রক্রিয়াগুলি হতে তারাই নিয়োগপত্রগুলি দিত। ডিপিএসসির কাছ থেকে কেন্দ্রীয়ভাবে ক্ষমতাটা প্রাথমিক বোর্ডের কাছে আসে সংশোধনের মাধ্যমে। সেই সংশোধনের কি আইনগত বা পদ্ধতিগত ঠিক হয়েছিল? এছাড়া আজকে সিবিআই যে চার্জশিট, সেই চার্জশিটে কোথাও কুন্তল, কোথাও বিনয় ভদ্রের নাম, একাধিক বিষয় জড়িয়ে এসছে, দুর্নীতির একটা বিষয় সামনে তুলে ধরা হয়েছে মামলাকারীর তরফে। এই দুর্নীতির প্রশ্নে এক্ষেত্রে বোর্ডের কি বক্তব্য বা যুক্তি রয়েছে সেটাও জানাতে হবে আগামী দিন। এছাড়া জাতীয় আমাদের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের একটা রিল্যাক্সেশন ছিল বা ছাড় ছিল যখন নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল, সেই সময়তে প্রশিক্ষণহীনদেরও নিয়োগ করার ব্যাপারে, সেটা কি আদৌ ছিল কি ছিল না, এই বিষয়টা তো অবগত করতে হবে আদালতকে 6 নভেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদকে। বেশ অর্ণব। আর এবার নজর রাখবো বাগডোগরায় জাল নথিপত্রের ঘাঁটি। মিলিটারি ইন্টেলিজেন্স ও পুলিশের হানা। পুটিমারিতে উদ্ধার হয়েছে একাধিক জাল আধার ভোটার। আরো বিস্তারিত জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, শুধু জাল আধার ভোটার নয়, জন্ম মৃত্যুর নকল সার্টিফিকেট উদ্ধার। কতদিন ধরে এই চক্র কাজ করছিল? কারা রয়েছে এই চক্রে? দেখো, বহুদিন ধরে এই চক্র কাজ করছিল, একেবারে ডেরায় হানা দেয় আজ ডিরেক্টিভ ডিপার্টমেন্ট, সঙ্গে ইন্টেলিজেন্স ব্যুরো, মিলিটারি ইন্টেলিজেন্স ব্যুরো। মূলত খড়িবাড়িতে বেশ কয়েকদিন ধরে তুমি জানো জাল জন্ম মৃত্যুর চক্রের একটা বড় কাণ্ড ধরা পড়েছে, যেখানে 2 জন গ্রেপ্তার হয়েছে। সেই সূত্র ধরেই এই বাগডোগরার পুটিমারিতে হানা, এবং এই হানায় প্রায় 1000 খানেকের মতো জাল নথিপত্র উদ্ধার করেছে, এবং যার ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার হেফাজত থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে তা কিন্তু আশ্চর্য করছে তদন্তকারীদের। কারণ শুধুমাত্র জাল জন্ম সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট নয়, পাসপোর্ট সঙ্গে রয়েছে একাধিক নথিপত্র। এবং যেটা মনে করা হচ্ছে যে 2007 সাল থেকে এই জাল নথিপত্রের কারখানা করছিলেন ধৃত যুবক, এবং এর আগেও তিনি পুলিশের জায়গায় গ্রেপ্তার হন মূলত জাল নথিপত্রের সরবরাহ করার অভিযোগে। মূলত প্রচুর টাকা নিয়ে তিনি এই জাল নথিপত্রের ডেরা ছড়িয়ে বিস্তার করেন। গোটা জেলায় তার বিস্তৃত রয়েছে, একাধিক হাসপাতাল, একাধিক মানুষের সঙ্গে তার এই কারবার চলতো। এবং যেটা মনে করা হচ্ছে শুধুমাত্র ভারতের নাগরিক নয়, নেপাল, বাংলাদেশ সহ একাধিক দেশের নাগরিকদের তিনি কিন্তু এই জাল নথিপত্র তৈরি করে দিতেন। তবে এখনো তদন্ত চলছে, এবং জিজ্ঞাসাবাদের পর আরো বহু তথ্য উঠে আসবে বলে তদন্তকারীদের সূত্রে জানতে পারি। সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত কত দূর? তদন্তের অগ্রগতির দ্বিতীয় রিপোর্ট তলব হাইকোর্টে। 4 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। নভেম্বরের 3য় সপ্তাহে ফের শুনানি রয়েছে। সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনায় সিবিআই তদন্ত কত দূর? তদন্তের অগ্রগতির দ্বিতীয় রিপোর্ট তলব হাইকোর্টের। 4 নভেম্বরের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, সন্দেশখালীর যে মূল ঘটনা, সেই মূল ঘটনা ইতিমধ্যেই শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, এখনো জামিন পায়নি সে। এই অবস্থায় যে পুরনো মামলা, মূল মামলা, সেই মামলা শুনানির জন্য ডিভিশন বেঞ্চে আসে, এবং সেক্ষেত্রে
এই যে মূল কাণ্ড সন্দেশখালী, যা নিয়ে এত কিছু হয়ে গেল গোটা রাজ্য জুড়ে, তার কৌতূহলে শেষ ছিল না। সেই মূল মামলার সিবিআই তদন্তের অগ্রগতি কি, সিবিআই কোন পর্যায়ে রয়েছে, তদন্তে কত দূর এগিয়েছে, তার আপডেটেড স্ট্যাটাস কি, এই পুরো বিষয়টা নিয়েই সিবিআই এর দ্বিতীয়বারের জন্য তাদেরকে অগ্রগতি রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ জারি করলো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। 4 নভেম্বরের মধ্যে এই দ্বিতীয় অগ্রগতি রিপোর্ট সিবিআই কে পেশ করতে হবে এবং নভেম্বরের 3য় বা 4র্থ সপ্তাহে এই মামলাতে শুনানির জন্য আসবে। তবে আজকে নতুন করে যে বিষয়টি, গঙ্গাধর কয়াল স্থানীয় বিজেপি নেতা, তাকে ঘিরে একটি যে স্টিং অপারেশন হয়েছিল, সেই স্টিং অপারেশনের পেছনে আড়ালে কোনো ষড়যন্ত্র রয়েছে বলে তার আইনজীবীরা অভিযোগ করেন এবং এই স্টিং অপারেশন কাণ্ডটা নিয়েও সিবিআই কে তদন্তভার দেওয়া এই আবেদন রাখা হয়। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন আগে মূল মামলার তদন্তের অগ্রগতি সিবিআই কোন জায়গায় নিয়ে এসছে তাই অগ্রগতি রিপোর্ট দেখার পরই বাকি বিষয়গুলি আদালত বিবেচনায় আনবে বা বিবেচনা করবে। বেশ অর্ণব। আগরপাড়ায় একজনের আত্মহত্যা, গতকাল এসআইআর ঘোষণা হয়েছে, তারপরেই তার আত্মহত্যা এবং তিনি একটি নোট লিখে গেছেন, তার একটি ডায়েরি পাওয়া গেছে। সেই ডায়েরিতে কি লেখা আছে? ডায়েরিতে লেখা রয়েছে এনআরসির জন্য আতঙ্ক হচ্ছে তার, এনআরসি আতঙ্ক। আর সেই এনআরসি আতঙ্কে আত্মঘাতী হয়েছেন প্রদীপ কর। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ গিয়েছিলেন আগরপাড়ায় তাদের বাড়িতে, প্রদীপ করের পরিবারের সঙ্গে কথা বলেছেন। কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া আক্রমণ নির্বাচন কমিশনারকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এই ভদ্রলোককে পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে যাতে ভোটার আর ভোট দিতে না পারে। আগে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন সরকার পছন্দের ভোটার বেছে নিচ্ছে। জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে, এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে। জ্ঞানেশ কুমার মানে জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশন। এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে। এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক, একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার, মানুষকে ভয় দেখানো, মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা, তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে। আমি আপনাদের করজোড় করে অনুরোধ করছি, হাত জোড় করে সবাইকে, যে আপনারা ভয় পাবেন না, আমরা বেঁচে আছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে, আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর 40 বছর 50 বছর 30 বছর ধরে যারা বাংলায় রয়েছে, যাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এত সোজা নয়। আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব, নিশ্চিন্তে থাকুন। কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয়, আমরা 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব, কত ধানে কত চাল এদের বোঝাবো, এত সোজা নয়।